When did Muhammad bin Tughlaq sit on the throne of Delhi? What were the various projects undertaken by him? Why did those projects fail? মোহাম্মদ বিন তুঘলক কখন দিল্লির সিংহাসনে বসেছিলেন? সিংহাসনে বসে তিনি কি কি পরিকল্পনা গ্রহণ করেছিলেন? এই পরিকল্পনাগুলি কেন ব্যর্থ হয়েছিল? মোহাম্মদ বিন তুঘলক 1325 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেছিলেন। তিনি 1351 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। তার আসল নাম ছিল ফখরুদ্দিন জৌনা খান। সমসাময়িক ঐতিহাসিকদের বিবরণ থেকে জানা যায় তিনি তার পিতা গিয়াসউদ্দিন তুঘলককে হত্যা করে দিল্লির সিংহাসনে বসেছিলেন। তাই সুলতান মোহাম্মদ বিন তুঘলকের মনে এক প্রকার ভয় ছিল যে দিল্লির প্রজাগণ এবং অভিজাতরা হয়তো তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। এই বিদ্রোহ আটকানোর জন্য তিনি প্রচুর পরিমাণে সোনা এবং রূপার মুদ্রা প্রজা এবং অভিজাতদের মধ্যে বিতরণ করেছিলেন। এর ফলে সিংহাসনে বসেই তিনি প্রচণ্ড আর্থিক সংকটের সম্মুখীন হন এবং এই আর্থিক সংকট থেকে মুক্তি লাভের উদ্দেশ্যে তিনি প্রথমেই যে পরিকল্পনাটি গ্রহণ করেছিলেন তা হল দোয়াবে রাজস্ব বৃদ্ধি। দোয়াব বলতে দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে বোঝায়। এখানে গঙ্গা এবং যমুনা নদীর মধ্যবর্তী অঞ্চলের কথা বলা হয়েছে। জিয়াউদ্দিন বরনির বিবরণ থেকে জানা যায় যে সুলতান মোহাম্মদ বিন তুঘলক দোয়াবের কৃষকদের উপর ভূমি রাজস্বের হার প্রায় 20% বাড়িয়ে দিয়েছিলেন। তিনি রাজকর্মচারীদের কড়া নির্দেশ দিয়েছিলেন যাতে এই কর কঠোরভাবে আদায় করা হয়। বরনির বিবরণ থেকে জানা যায় যে দোয়াবে এমন সময় রাজস্ব বৃদ্ধি করা হয়েছিল যখন সেখানে দুর্ভিক্ষ চলছিল। এরকম পরিস্থিতিতে সুলতানের কর্মচারীরা জোর করে রাজস্ব আদায়ের চেষ্টা করলে জনসাধারণের অশেষ দুর্গতি দেখা দেয়। খাদ্যের অভাবে বহু লোক মারা যায়, অনেকে আবার কৃষিকাজ পরিত্যাগ করে ঘরবাড়ি ছেড়ে জঙ্গলে আশ্রয় নেয়। ফলে মোহাম্মদ বিন তুঘলকের প্রথম যে পরিকল্পনা অর্থাৎ দোয়াবে রাজস্ব বৃদ্ধি, এই পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হয়। দ্বিতীয় পরিকল্পনা রাজধানী স্থানান্তর। এটি ছিল মোহাম্মদ বিন তুঘলকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পরিকল্পনা। তিনি দিল্লি থেকে দক্ষিণ ভারতে অবস্থিত দেবগিরিতে রাজধানী স্থানান্তরের পরিকল্পনা গ্রহণ করেন। কিন্তু এই পরিকল্পনার পিছনে ঠিক কী কারণ ছিল সে বিষয়ে সমসাময়িক ঐতিহাসিকরা ভিন্ন ভিন্ন কারণ উল্লেখ করেছেন। ঐতিহাসিক বরনির মতে দৌলতাবাদ তার সাম্রাজ্যের কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ায় সেখান থেকে দক্ষিণ ও উত্তর ভারতের রাজ্যগুলির উপর নিয়ন্ত্রণ রাখা সহজ হবে এ কথা বিবেচনা করেই তিনি দৌলতাবাদে অর্থাৎ দেবগিরিতে রাজধানী স্থানান্তরের পরিকল্পনা গ্রহণ করেছিলেন।
আবার ইবন বতুতার মতে দিল্লির নাগরিকরা সুলতানের নামে নানা প্রকার কুৎসাপূর্ণ পত্র লিখে রাত্রিকালে দরবারে ছুঁড়ে দিত। এজন্য সুলতান দিল্লিবাসীকে শাস্তি দানের উদ্দেশ্যে তাদেরকে দিল্লি ছেড়ে দৌলতাবাদে যেতে বাধ্য করেছিলেন। এখানে একটি কথা বলা দরকার যে দেবগিরির নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছিল দৌলতাবাদ। খানিকটা একই সুরে ইসামি বলেছেন যে সুলতান মোহাম্মদ বিন তুঘলক দিল্লির নাগরিকদের সন্দেহের চোখে দেখতেন এবং তাদের ক্ষমতা ধ্বংস করার জন্যই তিনি তাদেরকে দক্ষিণ ভারতে যেতে বাধ্য করেছিলেন। সেই সঙ্গে দক্ষিণ ভারতে ইসলাম ধর্ম এবং ইসলামীয় সংস্কৃতি প্রচার করাও মোহাম্মদ বিন তুঘলকের আরেকটি উদ্দেশ্য ছিল বলে অনেকে মনে করেন। যাই হোক, মোহাম্মদ বিন তুঘলকের এই পরিকল্পনা সফল হয়নি, কারণ তিনি যদি শুধু যে সমস্ত অফিসিয়াল ছিল তাদেরকে যদি দৌলতাবাদে নিয়ে যেতেন তাহলে ঠিক ছিল, কিন্তু অফিসিয়ালদের সঙ্গে সঙ্গে দিল্লির সাধারণ যে মানুষ তাদেরকেও জোর করে দৌলতাবাদে নিয়ে যাওয়া হয়েছিল। তারা দৌলতাবাদে যাওয়ার পর সুলতানের বিরোধিতা শুরু করে এবং কিছুদিনের মধ্যে সুলতানও বুঝতে পারেন যে তিনি প্রচণ্ড ভুল করেছেন। এই জন্য তিনি পুনরায় দিল্লির রাজধানী নতুন করে গড়ে তোলার জন্য উদ্গ্রীব হয়ে ওঠেন এবং দৌলতাবাদ থেকে সবাইকে আবার দিল্লিতে প্রত্যাবর্তনের নির্দেশ দেন। এর ফলে যে সমস্ত মানুষ অনেক কষ্ট সহ্য করে কোনো ক্রমে দিল্লি থেকে দৌলতাবাদে পৌঁছে গিয়েছিলেন কিছুদিন আগেই, তারা আবার সেই দীর্ঘ যাত্রা শুরু করেন এবং এই দীর্ঘ যাত্রার যে ক্লেশ বা কষ্ট সেটা সহ্য করতে না পেরে রাস্তার মধ্যেই বহু মানুষ মারা যান এবং যারা দিল্লিতে পৌঁছেছিলেন তারাও কোনো ক্রমে প্রাণে বেঁচেছিলেন। এর ফলে দৌলতাবাদ একটি পরিত্যক্ত নগরীতে পরিণত হয় এবং দিল্লিও তার পুরনো গৌরব ফিরে পেতে তার অনেক সময় লেগেছিল। মোহাম্মদ বিন তুঘলকের তৃতীয় পরিকল্পনা ছিল তামার নোটের প্রচলন। এটি ছিল মোহাম্মদ বিন তুঘলকের সবথেকে বিখ্যাত পরিকল্পনা। তিনি সোনা এবং রূপার মুদ্রার পাশাপাশি তামার মুদ্রার প্রচলন করেন এবং সেগুলিকে সোনা ও রূপার যে মুদ্রা তার সমান মূল্যমান হিসাবে বাজারে ছাড়েন। কিন্তু এই তামার নোট যাতে জাল না হতে পারে তার জন্য সুলতান কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। এর ফলে জাল মুদ্রা দিয়ে বাজার ছেয়ে যায় এবং সাধারণ মানুষ আসল তামার নোট এবং নকল তামার নোট চিনতে অসমর্থ হয় এবং ফলে তারা তামার নোট নিতে অস্বীকার করে। বিদেশি বণিকরাও তামার নোট নিতে অস্বীকার করে এবং তারা কিছুদিন ভারতবর্ষে মাল পাঠানো পর্যন্ত বন্ধ করে দেয় এই জাল তামার নোটের ভয়ে। ফলে ব্যবসা বাণিজ্য এক প্রকার অচল হয়ে পড়ে। এই অবস্থায় সুলতান বুঝতে পারেন যে তার যে মুদ্রানীতি সেটা ব্যর্থ হয়েছে, ফলে তিনি বাধ্য হয়ে সমস্ত তামার নোট ফিরিয়ে নিয়ে সবাইকে আবার নতুন সোনা এবং রূপার মুদ্রা ফিরিয়ে দেন। এর ফলে তার রাজকোষ শূন্য হয়। এইভাবে দেখা যায় যে মোহাম্মদ বিন তুঘলক যে পরিকল্পনাগুলি গ্রহণ করেছিলেন সেগুলির একটিও সফল হয়নি। এর পিছনে প্রধান কারণ ছিল তার অদূরদর্শিতা এবং বাস্তববোধের অভাব। যাই হোক, এই কারণেই
তাকে ইতিহাসে পাগলা রাজা বলে বর্ণনা করা হয়েছে। এই ছিল সংক্ষেপে মোহাম্মদ বিন তুগলকের 3টি পরিকল্পনা। আশা করি বুঝতে অসুবিধা হবে না। ধন্যবাদ সবাইকে।